দারিংবাড়ি স্থানীয় ভাষায় দারিং শব্দের অর্থ উপত্যকা আর বাড়ি শব্দের অর্থ ঘর। তাই জন্য দারিংবাড়িকে বলা হয় উপত্যকার বাড়ি। উড়িষ্যার কান্ধামান জেলার শৈল শহর হল এই দারিংবাড়ি, যাকে অনেকে আবার উড়িষ্যার কাশ্মীর বলে উল্লেখ করে থাকে। এই পাহাড়ি শহরটি তৈরি হয়েছে ইংরেজদের হাতে। কথিত আছে দারিং সাহেব ইংরেজ সরকারের থেকে দায়িত্ব পেয়ে এই এলাকায় থাকতে শুরু করেন, আর তার নাম অনুযায়ী এই জায়গার নাম করা হয় দারিংবাড়ি। এখনও এটা নামেই পরিচিত। উড়িষ্যা মূলত পরিচিত তার সমুদ্রের জন্য, কিন্তু সেখানে এমন একটা জায়গা আছে শুনলে অবাক হবেন অনেকেই। ঝর্ণা, নদী, পাহাড়, জঙ্গল, কি নেই সেখানে। পাহাড়ি জঙ্গলে রয়েছে ঢাকা আস্তানা পাইনের সারি। দেখে মনে হবে না আপনি উড়িষ্যায় রয়েছেন। সমুদ্রপৃষ্ঠ থেকে 915 মিটার উচ্চতায় অবস্থিত হয়েছে এই দারিংবাড়ি। শীতে এখানকার তাপমাত্রা মাইনাসেও চলে যায়। রাতে কখনো কখনো হয় তুষারপাত। পূর্বঘাট পর্বতশ্রেণীর বিভিন্ন শৃঙ্গ ঘিরে রেখেছে এই পাহাড়ি শহরটিকে। যারা একটু নিরিবিলি জায়গা পছন্দ করেন তাদের জন্য একেবারে আদর্শ। তাহলে আর বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটা। হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে নতুন টেস্টে। আজকের ভিডিওটা হচ্ছে পুরোটাই দারিংবাড়ি নিয়ে। আমরা জানি যে উড়িষ্যার এই দারিংবাড়িকে বলা হয় কাশ্মীর, তবে এর পেছনে অনেক ব্যাখ্যা রয়েছে। দারিংবাড়ি জায়গাটা এমন একটা জায়গায় মাটি থেকে মাত্র 2000 ফিট ওপরে, আর এখানের উষ্ণতার যে এই বিশেষত্ব কেন আজও সেটা কিন্তু বোঝা যায়নি। উড়িষ্যার বিভিন্ন জায়গাগুলোয় গরমকালে প্রচুর গরম থাকলেও দারিংবাড়ি স্যাঁতস্যাঁতেও ঠান্ডা থাকে। তাই এই শীতের মরশুম যেটা চলছে, এই শীতের মরশুমে অনেকেই বেছে নেয় দারিংবাড়ি ঘোরার জন্য। আমরা এই যে দারিংবাড়ি ঘুরতে যাব, এই দারিংবাড়ি ঘুরতে গেলে মিনিমাম 3 জনের প্ল্যানে ঘুরতে যেতে হবে। কোনো কাপেল কিন্তু এভাবে ঘুরতে যেতে পারবে না। আর 3 জন থেকে 4 জন বা 10 জন, 12 জন, 20 জন, যতজন ইচ্ছে তোমরা যেতে পারো। তবে হেড যত বেশি হবে তোমাদের এই ট্যুরটা করে তত সুবিধা হবে। দারিংবাড়ি যেতে গেলে প্রথমে কিন্তু যেতে হবে আমাদের ট্রেনে করে ব্রহ্মাপুর রেলওয়ে স্টেশন। এই ব্রহ্মাপুর রেলওয়ে স্টেশন হচ্ছে উড়িষ্যাতে। তাহলে এই ব্রহ্মাপুর রেলওয়ে স্টেশন যে আমরা পৌঁছাচ্ছি, কি কি ট্রেনে করে হাওড়া বা শিয়ালদা থেকে পৌঁছানো যায় সেগুলো তোমরা আগে ঝটপট দেখে নাও। হাওড়া ও শালিমার থেকে বেশ কিছু ট্রেনে করে ব্রহ্মপুর রেলওয়ে স্টেশন পৌঁছাতে হবে সকাল সকাল। সেই ট্রেনগুলি হলো চেন্নাই মেল, হাওড়া এসএমভিটি এক্সপ্রেস, সপ্তাহে 2 দিন চলে শালিমার ত্রিভান্ডাম এক্সপ্রেস, ও শালিমার থেকে গুরুদেব এক্সপ্রেস করে পৌঁছতে পারো ব্রহ্মপুর রেলওয়ে স্টেশন। এই ট্রেনগুলোর স্লিপার ক্লাসের ভাড়া 375 টাকা, থার্ড এসির ভাড়া 985 টাকা। তবে আমি বলবো থার্ড এসিতে করে অথবা সেকেন্ড এসি বা ফার্স্ট এসিতে করে যাওয়াটাই সব থেকে ভালো। যেহেতু এই ট্রেনটা চেন্নাই ও ব্যাঙ্গালোর যায়, সেক্ষেত্রে স্লিপার ক্লাসে জার্নি করলে পুরো ট্রেন জুড়ে অনেক শ্রমিকরা ওঠে, তার জন্য ট্রেনে নিজের জায়গায় বসাও মুশকিল হয়ে যায়। তাই এসিতে করে যাওয়াটাই ভালো। ব্যাস, আমরা ব্রহ্মাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। এইবার আমরা কি করে ঘুরবো? যদি তোমরা খুব কম টাকার মধ্যে এই দারিংবাড়ি ঘুরতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে বলবো প্যাকেজ ট্যুরে ঘোরা ভালো। আমরা কি করেছিলাম, আমরা হোটেল দ্য স্নো ক্রিক দারিংবাড়ি এনাদের মাধ্যমে ট্যুরটাকে বুক করেছিলাম। তোমরা যদি আলাদা করে ওখানে গিয়ে হোটেল নিয়ে গাড়ি ভাড়া করে বুকিং করতে চাও, সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা বেরিয়ে যাবে। আমরা সেই হিসাবটা দেখলাম করে, কারণ যেহেতু এটা একটা অফবিট জায়গাতে সবসময় চেষ্টা করবে একটা গ্রুপ করে যাওয়ার, আর পুরো ট্যুরটায় যে গাড়িটা থাকছে সেই গাড়িটা তোমাদেরকে আবার এই ব্রহ্মাপুর স্টেশনে ড্রপ করে দিয়ে যাবে। তাই আমাদের প্যাকেজটা ছিল ব্রহ্মাপুর স্টেশন থেকে ব্রহ্মাপুর স্টেশন অবধি প্যাকেজ। এইবার তোমাদেরকে বলে দিই যে আমরা ব্রহ্মাপুর স্টেশন তো পৌঁছে গেলাম। ব্রহ্মাপুর স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা দুরকমভাবে দারিংবাড়ি যেতে পারি। তোমাদের ট্রেন যেরকম টাইমে আসবে বা যেরকম টাইমে থাকবে, বাড়ি ফেরার দিনও তোমরা সেইভাবে এই ট্যুরটাকে বুক করবে। আমরা কি করেছিলাম, আমরা ভায়া গোপালপুর হয়ে তারপরে গেছিলাম দারিংবাড়িতে। অনেকে কি করে, অনেকে দারিংবাড়ি পৌঁছানোর জন্য দু রকমের যে রাস্তা আছে, একটা 120 কিলোমিটারের রাস্তা আর একটা 90 কিলোমিটারের রাস্তা। আমরা প্রথম দিন শর্ট রুটে গেছিলাম, আর ফেরার দিন আমরা লং রুটে ব্যাক করেছিলাম। এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমরা কিভাবে ট্যুরটাকে করতে চাইছো। তোমরা লাস্টের দিনের ট্যুরটা আগে রাখতে পারো, প্রথম দিনের ট্যুরটা লাস্টের দিন রাখতে পারো। এবার চলো আমি কিভাবে ট্যুরটা করেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিই। আমি প্রথমেই গেছিলাম গোপালপুর সি বিচ, তারপরে কোথায় কোথায় ঘুরলাম তোমাদেরকে দেখিয়ে দিই। এই চলে এলাম ব্রহ্মপুর রেলওয়ে স্টেশনের একদম বাইরেটায়।
এই হচ্ছে আমাদের আজকের গাড়ি, এই যে আমরা ব্যাগপত্র ঢুকিয়ে দিলাম, গোপালপুর চলে এসেছি। এই যে দেখো গোপালপুর সি বিচ এখানে লেখা আছে, এদিক থেকে যেতে হয়। এই হচ্ছে গোপালপুর সি বিচের সামনের রাস্তা। সমুদ্রের খেলা এক এক জায়গায় এক এক রকমভাবে আমরা কিন্তু পাই। পুরীতে যেমন এসে আমরা পুরীর সমুদ্রের প্রবল ঢেউ পাই, ঠিক তেমনই কিন্তু ঢেউ, সেরকম ঢেউয়েরই সমুদ্র হচ্ছে কিন্তু এই গোপালপুরের এই সমুদ্র সৈকত। আর এই যে সমুদ্র দেখো, আমরা যেহেতু লং রুট দিয়ে আসছি, ওই জন্য লং রুট দিয়ে যাবার পথে, দারিংবাড়ি যাওয়ার পথে এই দেখো ডিয়ার পার্ক, তপ্তপানি, এই জায়গাটা কিন্তু পড়বে। প্যাকেজে যখন ঘোরানো হয় তখন এই জায়গাটাকে ঘোরানো হয় একদম বাড়ি ফেরার দিন, যাবার দিন। এই পার্কের মধ্যে আমরা দেখতে পেলাম বিভিন্ন প্রজাতির হরিণ, সাম্বার ও ইমু পাখি। এরপর বেরিয়ে পড়লাম তপ্ত পানির হট স্প্রিং ওয়াটার ও মন্দির দেখতে। তপ্তপানি হট স্প্রিং ওয়াটার, সেই জায়গাটায় কিন্তু আমরা এসেছি। কি সুন্দর দেখো জায়গাটা। এই ব্যাপারটা অ্যাকচুয়ালি সেই গৌরীকুণ্ডর মতন, জলটাই কিন্তু সবসময় দেখো একটা ফুটন্ত ব্যাপার আছে, আর জলটা কিন্তু সবসময় খুব গরম থাকে। এই যে দেখছো দূরের ভিউটা একবার দেখে নাও। এইদিকেই যাব খাসাড়া ওয়াটারফলস। এবার দেখবো এই খাসাড়া ওয়াটারফলসের মেন অ্যাট্রাকশন। আর এইখানে আছে দেখো মন্দির এরকম। আহা কি সুন্দর লাগছে দেখো এই জায়গাটা, অদ্ভুত এই দৃশ্য, দারুণ লাগছে এই কাসাডা ওয়াটারফলসকে, খুবই সুন্দর লাগছে কিন্তু, দারুণ দারুণ, হেভি হেভি। আমাদের থার্ড পয়েন্ট দেখা হয়ে গেল, এবার যাব মনেস্ট্রি দেখতে। একটা চলে এলাম জিয়াং মনেস্ট্রিতে। ওরে বাবা কত বড় দেখো গৌতম বুদ্ধের একটা মূর্তি। এরপর জিরাং মনেস্ট্রি দেখে আমরা পৌঁছে গেলাম আমাদের দারিংবাড়ি দ্য স্নো ক্রিক হোটেলে। এইবার আমরা এই যে হোটেল স্নো ক্রিকে পৌঁছে গেলাম। এই হোটেল স্নো ক্রিক পুরো ট্যুর প্যাকেজটা করিয়ে থাকে। তো আমি তোমাদেরকে 3 দিন 2 রাতের প্যাকেজটা এখন আপাতত বলছি। এনাদের 4 দিন 3 রাতের প্যাকেজও হয়, তবে সেক্ষেত্রে ট্যুরটা একটু বেশি বড় হয়ে যায় আর পয়সাটাও একটু বেশি লাগে। তাই আমার মনে হয় 3 দিন যথেষ্ট এই ট্যুরটা করার জন্য। চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই যে আমরা খাওয়া দাওয়া দারিংবাড়িতে কি কি পাচ্ছি। ডালটাকে এরকম ভাবে দিয়েছে, দারুণ ব্যাপার তো। দেখো পুরো ব্যাপারটা শালপাতায়, দারুণ লাগছে। এতগুলো মেনু দেওয়া হয়েছে, এখানে একটা আলুর তরকারি, ভাজা, চিপস, ভাত, ডাল, দাদা দিয়ে গেল চিকেন। খাওয়াটা শুরু করেছি, প্রত্যেকটা খাবার খাওয়ার সময় শালপাতার যে একটা ফ্লেভার আছে না, সেই ফ্লেভারটা পাচ্ছি। ব্যাস দারিংবাড়িতে আমরা পৌঁছালাম। পৌঁছানোর পরে আমরা এই যে দারিংবাড়ি পৌঁছতে পৌঁছতে আমরা সাইট সিনগুলো করলাম। সাইট সিনটা করে আমাদের এই দিনটা কেটে গেল। এইবার আমরা পরের দিন সকাল সকাল আর্লি মর্নিং উঠে যাব, কারণ আজকে আমাদের অনেক কটা পয়েন্ট ঘোরার আছে। এই পয়েন্টগুলো ঘুরতে গেলে অনেকটা সময় লাগে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠবো। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমরা সারাদিন কোথায় কোথায় ঘুরছি। এই যে সকালের দেখো সবার ব্রেকফাস্ট চলে, সাম্বার তরকারি একটা, এটা হচ্ছে ইডলি, এটা হচ্ছে বড়া, এটা হচ্ছে ডিম, আর এখানে দেশি কলা। ভালো খেতে। হোটেল দ্য স্নো ক্রিকে আছি, আর এই যে দাদা আছে সাথে সঞ্জীব দা। আর সঞ্জীব দাই কিন্তু এই ট্যুরে আমাদেরকে সমস্ত কিছু গাইড করে দিচ্ছে। দাদাই কিন্তু পুরো ব্যাপারটাকে দেখে। তো দাদার সাথে একটু কথা বলে নেবো এই ব্যাপারে। দাদা, এই যে ট্যুরটা আমরা করছি, এই ট্যুরটার কেমন কি কস্ট, মানে কেমন কি থাকছে আমাদের প্যাকেজটায়, আর কিভাবে কি করছো একটু বলে দাও। প্রথমত কস্টিং ব্যাপারটা বলছে, এটা কিন্তু কাস্টমাইজ ট্যুর। কাস্টমাইজ বলতে যেমন আপনাদের যেমন ফ্যামিলি আসবে, দুজন আসলে দুজনের মতন রেট হবে, 4 জন আসলে 4 জনের মতন আসবে, 9 জন হলে 9 জন। সবসময় খেয়াল রাখবেন আপনাদের গাড়ির সিট যেন খালি না যায়। গাড়ির সিট যদি খালি যায় তাহলে কিন্তু রেটটা বেড়ে যায়। এমন একটা গ্রুপ করবেন যেটা হচ্ছে গাড়ির সিটটা যেন সেম সেম থাকে। এই গাড়িটা তাই তো, এরকম গাড়ি বিভিন্ন রকম গাড়ি আছে। আমার টোটাল নিজস্ব 12টা গাড়ি আছে। তো টোটাল বাঙালিয়ানা কিন্তু দারিংবাড়ির যে কটা হোটেল আছে, একমাত্র বাঙালিয়ানা কিন্তু হোটেল স্নো ক্রিকেই পাবেন। আচ্ছা, আর আজকে আমরা কটা পয়েন্ট দেখবো টোটাল? আজকে আপনাদের প্যাকেজের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আমরা মোটামুটি 4 থেকে 5টা প্যাকেজ দেখবো, তো তার বেশিই হবে। কারণ হচ্ছে হোটেলে বাঁদিকে কিছু সাইট সিন আছে, ডান দিকে কিছু আছে। প্রথমে চলে যাব আমরা হোটেলের বাঁদিকে, ঠিক দেখতে পাচ্ছেন যে রাস্তার দুদিকে ভাগ হয়ে আছে। প্রথমে চলে যাব মান্দার সারু, এখান থেকে 1 ঘন্টা সময় লাগবে। আপনার মান্দার সারু দেখে ব্যাক করার সময় লাভার্স পয়েন্ট, এমু ফার্ম দেখে 1টা 1:30টার মধ্যে হোটেলে চলে এসে আমরা লাঞ্চ করি, রেস্ট নেব।
রেস্ট নিয়ে আবার চলে যাব মৃদুমন্ডা ওয়াটারফল। আগে দূরেরটা চলে যাই, দূরেরটা গিয়ে আস্তে আস্তে ব্যাক করতে হবে। মৃদুমন্ডা ওয়াটারফল, পাইন ফরেস্ট, কফি গার্ডেন দেখে 5টার সময় আমাদের সানসেট হয়, মানে টাইম অনুযায়ী আমরা সানসেট পয়েন্টে চলে যাই। আচ্ছা, সানসেট দারিংবাড়ির মানে একটা অপূর্ব উল্লেখযোগ্য একটা সানসেট। তো এখন যাচ্ছি আমরা প্রথমে মান্দাসারু ভ্যালিতে। যেতে যেতে রাস্তার মাঝখানে আরও একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম। এই ভিউ দেখে কিন্তু দাঁড় করাতেই হলো। চারিদিকে পাহাড়, পুরো একদম এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, চারিদিকে পাহাড়। আর চলে এলাম আমরা এই যে মান্দাসারু ওয়াটারফলসের কাছে। এই দেখো 400 মিটার আমাদেরকে হাঁটতে হবে এইখান থেকে। এইখানটা কিন্তু বেস্ট অ্যাডভেঞ্চারাস। দেখো সবাই যাচ্ছে কিভাবে, দেখো এই হচ্ছে অ্যাডভেঞ্চার। চলে এসছি, আহা কি দৃশ্য, বিভৎস মজা হচ্ছে, দারুণ মজা, বলে বোঝাতে পারবো না। ও এই ওপরে পুরো পাহাড়। আরে থ্যাংক ইউ দাদা, দাদা দারুণ হেল্প করছে। এই মজাগুলোই কিন্তু নিতে হবে। আজকের আমাদের সেকেন্ড পয়েন্টে চলে এসেছি। যে জায়গাটা দেখছো এটা হচ্ছে ম্যাগনেট হিল পয়েন্ট। মানে এই যে দুটো পয়েন্ট, দুটো পাহাড় আছে পেছনে দেখা যাচ্ছে, এই যে চূড়াটা আর এই যে চূড়াটা, এই চূড়াটায় নাকি ম্যাগনেট কাজ করে। মানে প্লেন বা যখন হেলিকপ্টার যায় তখন নাকি সিগন্যালিংয়ের প্রবলেম হয়। এই যে এই জায়গাটায় যে এসছি, এই জায়গাটায় নাকি ওই ইকো পয়েন্ট। এখানেই নাকি সবাই চেঁচালে অনেকবার তার ইকো শোনা যায়, কথাটা শোনা যায়। ও দেখো গরম গরম পকোড়া চলে এলো, আমি একটা বাটি নিলাম। আজকের আমাদের 4 নম্বর পয়েন্ট চলে এসেছি লাভার্স পয়েন্টে। এই যে লাভার্স পয়েন্ট, খুব সুন্দর একটা জায়গা। কিন্তু এই জায়গাটা লাভার্স পয়েন্ট নাম হয়েছে একটাই কারণে, সব কিছু মিলিয়ে গুছিয়ে এখানে মানুষের আড্ডা একটা জমে ওঠে, ভালোবাসা মানুষ এখানে ফিরে পায়, মানে এটা অনেকে মনে করে। তো সেই হিসাবেই কিন্তু এই জায়গাটা এরকম বানানো হয়েছে। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না যে উড়িষ্যার এই দারিংবাড়ির মতো জায়গায় এত সুন্দর সুন্দর দেখার জায়গা আছে। এই জায়গায় না আসলে বোঝা যাবে না কোনো কিছু। আমরা কোথায় যাচ্ছি? এবার যাব আমরা এমু ফার্ম। এশিয়ার মধ্যে এমু ফার্মের যতগুলো বড় বড় সংরক্ষণ স্থান আছে তার মধ্যে দারিংবাড়ির যে এমু ফার্মটা আছে এটাও তার মধ্যে অন্যতম একটা। এইবার এলাম আমাদের 5 নম্বর পয়েন্ট ইমু পার্ক, এইটা ঘুরতে। এই যে ভেতরে দাদা টিকিট কত করে? 10 টাকা না? আরে বাস দেখো পুরো সামনে, একদম সামনে। বাহ, এগুলো হচ্ছে ইমু পাখি। এই যে ঘোরার ব্যাপারটা আমাদের কিন্তু এটা দারুণ লাগলো যে কিছুটা সাইট সিন এই দারিংবাড়ি পৌঁছানোর পরে হোটেলের রাইট সাইডের রাস্তা দিয়ে চলে গেলে হয়, আবার কিছুটা সাইট সিন লেফট সাইড দিয়ে যে রাস্তাটা হয় সেই রাস্তাটা দিয়ে চলে গেলে কিছুটা সাইট সিন করতে হয়। এই সিস্টেমটা আমার দারুণ লাগলো যে আমরা প্রথমে রাইট বা লেফট যেটাই করি না কেন করে এসে প্রথমে লাঞ্চ করে আবার বেরিয়ে পড়তে পারবো পরের সাইট সিনগুলো করার জন্য। এইভাবেই আমরা ঘুরেছিলাম। তো চলো আর কি কি সাইট সিন ঘুরলাম তোমরা লাঞ্চের পরে সেটাও দেখে নাও। আচ্ছা এটা হচ্ছে শুক্তো, বুঝতে পারছি। এটা ধোকা, আলু পটল, এটা তো ভেন্ডি ভাজা। এটা কি আছে? কুমড়ো ফুল। ওরে সাবাস, প্রিয় জিনিস, উচ্ছে। আর এখানে আছে স্যালাড। দারুণ ব্যাপার। ও কি সুন্দর, দেখো এক হাতেই চলে আসছে, এত সুন্দর এই শালপাতার সিস্টেমটা। আমার শেষ পাতে বাঙালির হচ্ছে এবার চাটনি। এবার খাওয়া দাওয়া সেরে নিলাম, বেরিয়ে পড়বো। এখন আমাদের খাওয়া দাওয়া করেই চলে এলাম মৃদুবন্দা ওয়াটারফলস দেখতে। তো এখন এই যাচ্ছি, প্রায় 160 খানা নাকি সিঁড়ি আছে। দেখো ওরা সবাই কৃষ্ণনগর থেকে এসছে, আমাদের ওদিক থেকেই। কতদিনের ট্যুর? 4 দিনের। বাহ, এত সুন্দর জলপ্রপাত দিয়ে যে শেষ করব সত্যি ভাবতে পারিনি। অবিশ্বাস্য এক জায়গা সত্যি। প্রকৃতির এই খেলা কোথায় যে কিভাবে হয়েছে, আমি যখনই এই দারিংবাড়িতে এসে এই সাইট সিনগুলো করছি না, মন প্রাণ পুরো জুড়িয়ে যাচ্ছে। এই আমরা লাস্ট পয়েন্টে এসেছি, বুঝতেই পারছো ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করতে হচ্ছে। এই হচ্ছে পাইন ফরেস্ট, এখন অন্ধকার হয়ে গেছে। ঘোরাঘুরি হলো, সব কিছু করা হয়ে গেল। ঘুরে ঘাড়ে আমরা চলে এলাম দ্য হোটেল স্নো ক্রিকে। আজকে অনেক কটা সাইট সিন ঘুরলাম। মানে প্যাকেজটা কিন্তু দুর্দান্ত একটা প্যাকেজ। রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম,
কারণ পরের দিন আমাদের ট্রেন আছে ব্রহ্মাপুর রেলওয়ে স্টেশন থেকে। তো এই জন্য আবারও পরের দিন একটু তাড়াতাড়ি বেরোবো সকাল সকাল, তাই তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ছি। দারুণ দেখতে তো বিরিয়ানির কালার। গন্ধটা ভালো, সময় দেখতে এই গন্ধটা কেমন, ব্যাপক না? এই প্যাকেজটা যখন খুলেছিলাম জানতামই না যে দারিংবাড়ির এই প্যাকেজের মধ্যে পাবো বিরিয়ানি। আর এই হচ্ছে বিরিয়ানির চিকেন, বেশ ভালো লাগলো। চিকেনটা হাত দেওয়ার পরে বেশ সফট লাগলো। ওই বাবা, একটা চিকেন নয়, এটা সারপ্রাইজ ছিল, দুটো চিকেন। চিকেন চাপটা একটু টেস্ট করি, বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো খেলাম। এইবার হচ্ছে দারিংবাড়িতে 3 নম্বর দিন। 3 নম্বর দিন আমরা দারিংবাড়িতে কি কি ঘুরবো এটাও কিন্তু আমরা একদম ব্যাকপ্যাক করে বেরিয়ে পড়ছি স্টেশনের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট হচ্ছে আজকের এটা, আর এই হচ্ছে বাইরের কিছু লোকেশন, ওই যে হালকা হালকা পাহাড় এদিক দিয়ে দেখা যাচ্ছে, আর এদিকেও আমাদের কিছুটা ভিউ আছে। তো আজকে ঠিক করলাম যে রুমে বসেই খাওয়া দাওয়াটা করে একদম বেরোবো, কারণ জায়গাটাকে তো খুব মিস করবো, তাই কিছু স্মৃতি রেখে যাই রুমেও। এই যে দারিংবাড়ি থেকে বেরিয়ে পড়লাম, ব্রহ্মপুর যাব। ব্রহ্মপুর হচ্ছে 120 কিলোমিটার। আমাদের আজকের বাড়ি যাওয়ার পথেই প্রথম একটা জায়গায় এলাম, এটাও একটা পয়েন্ট হিসাবে ঘোরা যেতে পারে। এটা হচ্ছে সোরাডা ড্যাম। তো এই হচ্ছে দেখো কত বড় ড্যামটা, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের মাঝখানে কিন্তু এত সুন্দর একটা জায়গা। আর এখানে আছে একটা পার্ক, চলো এই পার্কটার ভেতরে একটু ঢুকবো। এই জায়গাটা কিন্তু বেশ বড় একটা এরিয়া নিয়ে, আর এমনভাবেই বানানো হয়েছে, একটা ছোটোখাটো পার্কের মতন তৈরি হয়ে গেছে। আর চারিদিকে হচ্ছে পুরো জল, এইগুলোর ওপরেও কিন্তু ওঠা যায়। আর এই জায়গাটার প্রধান আকর্ষণ হচ্ছে এই জায়গাটায় কিন্তু সানসেটটাকে খুব সুন্দর দেখা যায়। চলে এলাম ফাইনালি, দেখো ওখানেই ঘড়িতে আপডেট 3:08। ফাইনালি ব্রহ্মপুর স্টেশনে তো চলে এলাম। এবার মন খারাপের পালা, এই গাড়িতে করে পুরো পাহাড়ের জার্নি এখনই শেষ হলো, এবার ট্রেনে করে বাড়ি পৌঁছানোর পালা। ব্যাস, আশা করি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারলাম কি কি ঘুরলাম আজকে। এই কটা জায়গা কিন্তু দুর্দান্ত লাগবে দারিংবাড়ি। এইবার মোদ্দা কথায় আসি, খরচা কত? এই ট্যুরটা করতে গেলে 2 জন আসবে না, 3 জন থেকে শুরু হয় এই ট্যুরটা। 3 জন, 4 জন, 5 জন, 6 জন। 3 জনের ক্ষেত্রে তোমাদের এই প্যাকেজটা কিন্তু প্রায় 7,500 টাকা পড়ে যাবে। 4 জন যেই হবে 6,000 টাকায় নেমে যাবে, 6,500, 600, 700 টাকায়, ডিপেন্ড করবে সিজন নন সিজন। 5 জন হবে আরেকটু কমবে, 6 জন হবে আরেকটু কমবে। যত হেড বাড়াবে তত তোমাদের পার হেড যে টাকাটা লাগছে সেটা কমবে। তার কারণ গাড়ির সিট যদি ফাঁকা যায় তোমাদের বাজেট বেড়ে যাবে। এই হচ্ছে মেন মোদ্দা কথা। তো আশা করি তোমাদেরকে ভালো মতন বোঝাতে পারলাম। এই যে রেড চার্ট আমি স্ক্রিনে তো দিয়েই দিয়েছি, এই হোটেল দ্য স্নো ক্রিককে তোমরা বুক কিভাবে করবে ডেসক্রিপশানে আমি নাম্বার দিয়ে দিয়েছি। ট্রেনের খরচাটা বাদ দিয়ে তোমাদেরকে বলে দিলাম যে পার হেড কত টাকা তোমাদের খরচা পড়তে পারে। তার সাথে ট্রেনের ভাড়াটাকে অ্যাড করে দাও। খাওয়া দাওয়ার তো আর কোনো ঝঞ্ঝাট নেই, শুধু যে টিকিটসগুলো বিভিন্ন পার্কে বা যেখানে ঢুকতে লাগে সেগুলো তোমাদের নিজেদের টাকায় কেটে নিতে হবে। সঞ্জীবদার নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশানে, ওনাকে কল করে তোমরা এই ট্যুরটা বুক করে নাও। আর কোনো রকম ডাউট থাকলে তোমরা ওনাকে হোয়াটসঅ্যাপে বা কলে কথা বলে নিতে পারো। খুব ভালো কিন্তু এই হোটেল স্নো ক্রিকের ব্যবহার, আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে ট্যুরটা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, আশা করি তোমাদের একটা ভালো ট্যুর গাইড দিতে পারলাম এই শীতকালে। চলো আজকের মতন ভিডিওটাকে আর বেশি বড় করছি না। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো বাই।